21। গোরা তাহার স্বাভাবিক দ্রুতগতি পরিত্যাগ করিয়া অন্যমনস্কভাবে ধীরে ধীরে বাড়ি চলিল। বাড়ি যাইবার সহজ পথ ছাড়িয়া সে অনেকটা ঘুরিয়া গঙ্গার ধারের রাস্তা ধরিল। তখন কলিকাতার গঙ্গা ও গঙ্গার ধার বণিক সভ্যতার লাভলোলুপ কুসৃতায় জলে স্থলে আক্রান্ত হইয়া তীরে রেলের লাইন ও নীরে ব্রিজের বেড়ি পড়ে নাই। তখনকার শীত সন্ধ্যায় নগরের নিঃশ্বাস কালিমা আকাশকে এমন নিবিড় করিয়া আচ্ছন্ন করিত না। নদী তখন বহুদূর হিমালয়ের নির্জন গিরিশৃঙ্গ হইতে কলিকাতার ধূলিলিপ্ত ব্যস্ততার মাঝখানে শান্তির বার্তা বহন করিয়া আনিত। প্রকৃতি কোনোদিন গোরার মনকে আকর্ষণ করিবার অবকাশ পায় নাই। তাহার মন নিজের সচেষ্টতার বেগে নিজে কেবলই তরঙ্গিত হইয়াছিল। যে জল স্থল আকাশ অব্যবহিতভাবে তাহার চেষ্টার ক্ষেত্র নহে, তাহাকে সে লক্ষ্যই করে নাই। কিন্তু আজ নদীর উপরকার ওই আকাশ আপনার নক্ষত্র লোকে অভিষিক্ত অন্ধকার দ্বারা গোরার হৃদয়কে বারংবার নিঃশব্দে স্পর্শ করিতে লাগিল। নদী নিস্তরঙ্গ। কলিকাতার তীরের ঘাটে কতগুলি নৌকায় আলো জ্বলিতেছে, আর কতকগুলি দ্বীপহীন নিস্তব্ধ। ওপারের নিবিড় গাছগুলির মধ্যে কালিমা ঘনীভূত। তাহারই ঊর্ধ্বে বৃহস্পতি গ্রহ অন্ধকারের অন্তর্যামীর মতো তিমির ভেদী অনিমেষ দৃষ্টিতে স্থির হইয়া আছে। আজ এই বৃহৎ নিস্তব্ধ প্রকৃতি গোরার শরীর মনকে যেন অভিভূত করিয়া দিল। গোরার হৃৎপিণ্ডের সমান তালে আকাশের বিরাট অন্ধকার স্পন্দিত হইতে লাগিল। প্রকৃতি এতকাল ধৈর্য ধরিয়া স্থির হইয়াছিল। আজ গোরার অন্তঃকরণের কোন দ্বারটা খোলা পাইয়া সে মুহূর্তের মধ্যে এই অসতর্ক দুর্গটিকে আপনার করিয়া লইল। এতদিন নিজের বিদ্যা বুদ্ধি চিন্তা ও কর্ম লইয়া গোরা অত্যন্ত স্বতন্ত্র ছিল। আজ কি হইল? আজ কোনখানে সে প্রকৃতিকে স্বীকার করিল এবং করিবা মাত্রই এই গভীর কালো জল, এই নিবিড় কালো তট, ওই উদার কালো আকাশ তাহাকে বরণ করিয়া লইল। আজ প্রকৃতির কাছে কেমন করিয়া গোরা ধরা পড়িয়া গেছে। পথের ধারে সদাগরের অফিসের বাগানে কোন বিলাতি লতা হইতে একটা অপরিচিত ফুলের মৃদু কোমল গন্ধ গোরার ব্যাকুল হৃদয়ের উপর হাত বুলাইয়া দিতে লাগিল। নদী তাহাকে লোকালয়ের অশ্রান্ত কর্মক্ষেত্র হইতে কোন অনির্দেশ্য সুদূরের দিকে আঙুল দেখাইয়া দিল। সেখানে নির্জন জলের ধারে গাছগুলি শাখা মিলাইয়া কি ফুল ফুটাইয়াছে, কি ছায়া ফেলিয়াছে। সেখানে নির্মল নীলাকাশের নিচে দিনগুলি যেন কাহার চোখের উন্মিলিত দৃষ্টি এবং রাতগুলি যেন কাহার চোখের আনত পল্লবের লজ্জাজড়িত ছায়া। চারিদিক হইতে মাধুর্যের আবর্ত আসিয়া হঠাৎ গোরাকে যে একটা অতল স্পর্শ অনাদি শক্তির আকর্ষণে টানিয়া লইয়া চলিল, পূর্বে কোনোদিন সে তাহার কোনো পরিচয় জানিত না। ইহা একই কালে বেদনায় এবং আনন্দে তাহার সমস্ত মনকে এক প্রান্ত হইতে আরেক প্রান্তে অভিহত করিতে লাগিল। আজ এই হেমন্তের রাত্রে নদীর তীরে নগরের অব্যক্ত কোলাহলে এবং নক্ষত্রের অপরিস্ফুট আলোকে গোরা বিশ্বব্যাপিনী কোন অবগুণ্ঠিতা মায়াবিনীর সম্মুখে আত্মবিস্মৃত হইয়া দণ্ডায়মান হইল। এই মহারানীকে সে এতদিন নতমস্তকে স্বীকার করে নাই বলিয়াই আজ অকস্মাৎ তাহার শাসনের ইন্দ্রজাল আপন সহস্র বর্ণের সূত্রে গোরাকে জল স্থল আকাশের সঙ্গে চারিদিক হইতে বাঁধিয়া ফেলিল। গোরা নিজের সম্বন্ধে নিজেই বিস্মিত হইয়া নদীর জনশূন্য ঘাটের একটা পৈঠায় বসিয়া পড়িল। বারবার সে নিজেকে প্রশ্ন করিতে লাগিল, তাহার জীবনে এ কিসের আবির্ভাব এবং ইহার কি প্রয়োজন? যে সংকল্প দ্বারা সে আপনার জীবনকে আগা গোড়া বিধিবদ্ধ করিয়া মনে মনে সাজাইয়া লইয়াছিল, তাহার মধ্যে ইহার স্থান কোথায়? ইহা কি তাহার বিরুদ্ধ? সংগ্রাম করিয়া ইহাকে কি পরাস্ত করিতে হইবে? এই বলিয়া গোরা মুষ্টি দৃঢ় করিয়া যখনই বদ্ধ করিল, অমনি বুদ্ধিতে উজ্জ্বল, নম্রতায় কোমল কোন দুইটি স্নিগ্ধ চক্ষুর জিজ্ঞাসু দৃষ্টি তাহার মনের মধ্যে জাগিয়া উঠিল। কোন অনিন্দ সুন্দর হাতখানির আঙুলগুলির স্পর্শ সৌভাগ্যের অনাস্বাদিত অমৃত তাহার ধ্যানের সম্মুখে তুলিয়া ধরিল। গোরার সমস্ত শরীরে পুলকের বিদ্যুৎ চকিত হইয়া উঠিল। একাকী অন্ধকারের মধ্যে এই প্রগাঢ় অনুভূতি তাহার সমস্ত প্রশ্নকে, সমস্ত দ্বিধাকে একেবারে নিরস্ত করিয়া দিল। সে তাহার এই নতুন অনুভূতিকে সমস্ত দেহ মন দিয়া উপভোগ করিতে থাকিল। ইহাকে ছাড়িয়া
সে উঠিতে ইচ্ছা করিল না। অনেক রাত্রে যখন গোরা বাড়ি গেল, তখন আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, এত রাত করলে যে বাবা, তোমার খাবার যে ঠান্ডা হয়ে গেছে? গোরা কহিল, কি জানি মা, আজ কি মনে হলো অনেকক্ষণ গঙ্গার ঘাটে বসেছিলুম। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, বিনয় সঙ্গে ছিল বুঝি? গোরা কহিল, না, আমি একলাই ছিলুম। আনন্দময়ী মনে মনে কিছু আশ্চর্য হইলেন। বিনা প্রয়োজনে গোরা যে এত রাত পর্যন্ত গঙ্গার ঘাটে বসিয়া ভাবিবে, এমন ঘটনা কখনোই হয় নাই। চুপ করিয়া বসিয়া ভাবা তাহার স্বভাবই নয়। গোরা যখন অন্যমনস্ক হইয়া খাইতেছিল, আনন্দময়ী লক্ষ্য করিয়া দেখিলেন তাহার মুখে যেন একটা কেমনতর উতলা ভাবের উদ্দীপনা। আনন্দময়ী কিছুক্ষণ পরে আস্তে আস্তে জিজ্ঞাসা করিলেন, আজ বুঝি বিনয়ের বাড়ি গিয়েছিলে? গোরা কহিল, না, আজ আমরা দুজনেই পরেশবাবুর ওখানে গিয়েছিলুম। শুনিয়া আনন্দময়ী চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। আবার জিজ্ঞাসা করিলেন, ওদের সকলের সঙ্গে তোমার আলাপ হয়েছে? গোরা কহিল, হ্যাঁ, হয়েছে। আনন্দময়ী, ওদের মেয়েরা বুঝি সকলের সাক্ষাতেই বেরোন? গোরা, হ্যাঁ, ওদের কোনো বাধা নেই। অন্য সময় হইলে এরূপ উত্তরের সঙ্গে সঙ্গে একটা উত্তেজনা প্রকাশ পাইত। আজ তাহার কোনো লক্ষণ না দেখিয়া আনন্দময়ী আবার চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। পরদিন সকালে উঠিয়া গোরা অন্য দিনের মতো অবিলম্বে মুখ ধুইয়া দিনের কাজের জন্য প্রস্তুত হইতে গেল না। সে অন্যমনস্ক ভাবে তাহার শোবার ঘরের পূর্ব দিকের দরজা খুলিয়া খানিকক্ষণ দাঁড়াইয়া রহিল। তাহাদের গলিটা পূর্বের দিকে একটা বড় রাস্তায় পড়িয়াছে। সেই বড় রাস্তার পূর্ব প্রান্তে একটা স্কুল আছে। সেই স্কুলের সংলগ্ন জমিতে একটা পুরাতন জাম গাছের মাথার উপরে পাতলা একখণ্ড সাদা কুয়াশা ভাসিতেছিল এবং তাহার পশ্চাতে আসন্ন সূর্যোদয়ের অরুণ রেখা ঝাপসা হইয়া দেখা দিতেছিল। গোরা চুপ করিয়া অনেকক্ষণ সেই দিকে তাকিয়া থাকিতে থাকিতে সেই ক্ষীণ কুয়াশাটুকু মিশিয়া গেল। উজ্জ্বল রৌদ্র গাছের শাখার ভিতর দিয়া যেন অনেকগুলো ঝকঝকে সঙিনের মতো বিধিয়া বাহির হইতে আসিল এবং দেখিতে দেখিতে কলিকাতার রাস্তা জনতায় ও কোলাহলে পরিপূর্ণ হইয়া উঠিল। এমন সময় হঠাৎ গলির মোড়ে অবিনাশের সঙ্গে আর কয়েকটি ছাত্রকে তাহার বাড়ির দিকে আসিতে দেখিয়া গোরা তাহার এই আবেশের জালকে যেন এক প্রবল টানে ছিন্ন করিয়া ফেলিল। সে নিজের মনকে একটা প্রচন্ড আঘাত করিয়া বলিল, না, এসব কিছু নয়, এ কোনো মতেই চলিবে না বলিয়া দ্রুত বেগে শোবার ঘর হইতে বাহির হইয়া গেল। গোরার বাড়িতে তাহার দলবল আসিয়াছে, অথচ গোরা তাহার অনেক পূর্বেই প্রস্তুত হইয়া নাই, এমন ঘটনা ইহার পূর্বে আর একদিনও ঘটিতে পায় নাই। এই সামান্য ত্রুটিতেই গোরাকে ভারী একটা ধিক্কার দিল। সে মনে মনে স্থির করিল আর সে পরেশবাবুর বাড়িতে যাইবে না এবং বিনয়ের সঙ্গেও যাহাতে কিছুদিন দেখা না হইয়া এই সমস্ত আলোচনা বন্ধ থাকে সেই রূপ চেষ্টা করিবে। সেদিন নিচে গিয়া এই পরামর্শ হইল যে গোরা তাহার দলের ২-৩ জনকে সঙ্গে করিয়া পায়ে হাঁটিয়া গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দিয়া ভ্রমণে বাহির হইবে। পথের মধ্যে গৃহস্থ বাড়ি আতিথ্য গ্রহণ করিবে, সঙ্গে টাকা কড়ি কিছুই লইবে না। এই অপূর্ব সংকল্প মনে লইয়া গোরা হঠাৎ কিছু অতিরিক্ত পরিমাণে উৎসাহিত হইয়া উঠিল। সমস্ত বন্ধন ছেদন করিয়া এইরূপ খোলা রাস্তায় বাহির হইয়া পড়িবার একটা প্রবল আনন্দ তাহাকে পাইয়া বসিল। ভিতর ভিতর তাহার হৃদয় যে একটা জালে জড়াইয়া পড়িয়াছে, এই বাহির হইবার কল্পনাতেই সেটা যেন ছিন্ন হইয়া গেল বলিয়া তাহার মনে হইল। এই সমস্ত ভাবের আবেশ যে মায়ামাত্র এবং কর্মই যে সত্য, সেই কথাটা খুব জোরের সহিত নিজের মনের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত করিয়া লইয়া যাত্রার জন্য প্রস্তুত হইয়া লইবার জন্য স্কুল ছুটির বালকের মতো গোরা তাহার একতলার বসিবার ঘর ছাড়িয়া প্রায় ছুটিয়া বাহির হইল। সেই সময় কৃষ্ণদয়াল গঙ্গা স্নান করিয়া ঘটিতে গঙ্গা জল লইয়া নামাবলী গায়ে দিয়া মনে মনে মন্ত্র জপ করিতে করিতে ঘরে চলিয়াছিলেন। গোরা একেবারে তাহার ঘাড়ের উপর গিয়া পড়িল। লজ্জিত হইয়া গোরা তাড়াতাড়ি তাহার পা ছুঁইয়া প্রণাম করিল। তিনি শশব্যস্ত হইয়া থাক থাক বলিয়া সসংকোচে চলিয়া গেলেন। পুজোয় বসিবার পূর্বে গোরার স্পর্শে তাহার গঙ্গা স্নানের ফল মাটি হইল। কৃষ্ণদয়াল যে গোরার সংস্পর্শই বিশেষ করিয়া এড়াইয়া চলিবার চেষ্টা করিতেন, গোরা তাহা ঠিক বুঝিত না। সে মনে করিত শুচিবায়ুগ্রস্ত বলিয়াই সর্বপ্রকারে সকলেরই সংস্রব বাঁচাইয়া চলাই অহরহ তাহার সতর্কতার একমাত্র লক্ষ্য ছিল।
আনন্দময়ীকে তো তিনি ম্লেচ্ছ বলিয়া দূরে পরিহার করিতেন। মহিম কাজের লোক, মহিমের সঙ্গে তাহার দেখা সাক্ষাতেরই অবকাশ ঘটিত না। সমস্ত পরিবারের মধ্যে কেবল মহিমের কন্যা শশীমুখীকে তিনি কাছে লইয়া তাহাকে সংস্কৃত স্তোত্র মুখস্থ করাইতেন এবং পূজার্চনা বিধিতে দীক্ষিত করিতেন। কৃষ্ণদয়াল গোড়া কর্তৃক তাহার পাদস্পর্শে ব্যস্ত হইয়া পলায়ন করিলে পর তাহার সংকোচের কারণ সম্বন্ধে গোরার চেতনা হইল এবং সে মনে মনে হাসিল। এইরূপে পিতার সহিত গোরার সমস্ত সম্বন্ধ প্রায় বিচ্ছিন্ন হইয়া গিয়াছিল এবং মাতার অনাচারকে যে যতই নিন্দা করুক, এই আচারদ্রোহিণী মাকেই গোরা তাহার জীবনের সমস্ত ভক্তি সমর্পণ করিয়া পূজা করিত। আহারান্তে গোরা একটি ছোট পুঁটুলিতে গোটা কয়েক কাপড় লইয়া সেটা বিলাতি পর্যটকদের মতো পিঠে বাঁধিয়া মার কাছে আসিয়া উপস্থিত হইল। কহিল, মা, আমি কিছুদিনের মতো বেরোব। আনন্দময়ী কহিলেন, কোথায় যাবে বাবা? গোরা কহিল, সেটা আমি ঠিক বলতে পারছি না। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, কোনো কাজ আছে? গোরা কহিল, কাজ বলতে যা বোঝায় সেরকম কিছু নয়, এই যাওয়াটাই একটা কাজ। আনন্দময়ীকে একটুখানি চুপ করিয়া থাকিতে দেখিয়া গোরা কহিল, মা, দোহাই তোমার, আমাকে বারণ করতে পারবে না। তুমি তো আমাকে জানোই, আমি সন্ন্যাসী হয়ে যাব না সেরকম ভয় নেই। আমি মাকে ছেড়ে বেশি দিন কোথাও থাকতে পারি না। মার প্রতি তাহার ভালোবাসা গোরা কোনোদিন মুখে এমন করিয়া বলে নাই, তাই আজ কথাটা বলিয়াই সে লজ্জিত হইল। পুলকিত আনন্দময়ী তাড়াতাড়ি তাহার লজ্জাটা চাপা দিয়া কহিলেন, বিনয় সঙ্গে যাবে বুঝি? গোরা ব্যস্ত হইয়া কহিল, না মা, বিনয় যাবে না। ওই দেখো, অমনি মার মনে ভাবনা হচ্ছে বিনয় না গেলে তার গোরাকে পথে ঘাটে রক্ষা করবে কে। বিনয়কে যদি তুমি আমার রক্ষক মনে করো, সেটা তোমার একটা কুসংস্কার। এবার নিরাপদে ফিরে এলে ওই সংস্কারটা তোমার ঘুঁচবে। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, তা মাঝে মাঝে খবর পাবো তো? গোরা কহিল, খবর পাবে না বলেই ঠিক করে রাখো, তারপরেও যদি পাও তো খুশি হবে। ভয় কিছুই নেই, তোমার গোরাকে কেউ নেবে না। মা, তুমি আমার যতটা মূল্য কল্পনা করো আর কেউ ততটা করে না। তবে এই বোঁচকাঠির উপর যদি কারো লোভ হয়, তবে এটি তাকে দান করে দিয়েই চলে আসবো। এটা রক্ষা করতে গিয়ে প্রাণ দান করবো না সে নিশ্চয়। গোরা আনন্দময়ীর পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। তিনি তাহার মাথায় হাত বুলাইয়া হাত চুম্বন করিলেন, কোনো প্রকার নিষেধ মাত্র করিলেন না। নিজের কষ্ট হইবে বলিয়া অথবা কল্পনায় অনিষ্ট আশঙ্কা করিয়া আনন্দময়ী কখনো কাহাকেও নিষেধ করিতেন না। নিজের জীবনে তিনি অনেক বাধা বিপদের মধ্য দিয়ে আসিয়াছেন। বাহিরের পৃথিবী তাহার কাছে অপরিচিত নহে, তাহার মনে ভয় বলিয়া কিছু ছিল না। গোরা যে কোনো বিপদে পড়িবে সে ভয় তিনি মনে আনেন নাই, কিন্তু গোরার মনের মধ্যে কি যে একটা বিপ্লব ঘটিয়াছে সেই কথাই তিনি কাল হইতে ভাবিতেছেন। আজ হঠাৎ গোরা অকারণে ভ্রমণ করিতে চলিল শুনিয়া তাহার সেই ভাবনা আরো বাড়িয়া গিয়াছে। গোরা পিঠে বোঁচকা বাঁধিয়া রাস্তায় যেই পা দিয়াছে, এমন সময় হাতে ঘনরক্ত বসরা গোলাপ যুগল লইয়া বিনয় তাহার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। গোরা কহিল, বিনয়, তোমার দর্শনে অযাত্রা কি সুযাত্রা এবারে তার পরীক্ষা হবে। বিনয় কহিল, বেরোচ্ছ নাকি? গোরা কহিল, হ্যাঁ। বিনয় জিজ্ঞাসা করিল, কোথায়? গোরা কহিল, প্রতিধ্বনি উত্তর করিল, কোথায়? বিনয়, প্রতিধ্বনির চেয়ে ভালো উত্তর নেই নাকি? গোরা, না, তুমি মার কাছে যাও, সব শুনতে পাবে, আমি চললুম। বলিয়া দ্রুত বেগে চলিয়া গেল। বিনয় অন্তঃপুরে গিয়া আনন্দময়ীকে প্রণাম করিয়া তাহার পায়ের পরে গোলাপ ফুল দুইটি রাখিল। আনন্দময়ী ফুল তুলিয়া লইয়া জিজ্ঞাসা করিলেন, এ কোথায় পেলে বিনয়? বিনয় তাহার ঠিক স্পষ্ট উত্তরটি না দিয়া কহিল, ভালো জিনিসটি পেলেই আগে মায়ের পুজোর জন্য সেটি দিতে ইচ্ছে করে। তারপর আনন্দময়ীর তক্তপোষের উপর বসিয়া বিনয় কহিল, মা, তুমি কিন্তু অন্যমনস্ক আছো। আনন্দময়ী কহিলেন, কেন বলো দেখি? বিনয় কহিল, আজ আমার বরাদ্দ পানটা দেবার কথা ভুলেই গেছো। আনন্দময়ী লজ্জিত হইয়া বিনয়কে পান আনিয়া দিলেন। তাহার পরে সমস্ত দুপুরবেলা ধরিয়া দুইজনে কথাবার্তা হইতে লাগিল। গোরার নিরুদ্দেশ ভ্রমণের অভিপ্রায় সম্পর্কে বিনয় কোনো পরিষ্কার খবর বলিতে পারিল না। আনন্দময়ী কথায় কথায় জিজ্ঞাসা করিলেন, কাল বুঝি তুমি গোরাকে নিয়ে পরেশবাবুর ওখানে গিয়েছিলে? বিনয় গতকল্যকার সমস্ত ঘটনা বিবৃত করিয়া বলিল। আনন্দময়ী প্রত্যেক কথাটি সমস্ত অন্তঃকরণ দিয়ে শুনিলেন।
যাইবার সময় বিনয় কহিল, মা, পূজা তো সাঙ্গ হলো, এবার তোমার চরণের প্রসাদী ফুল দুটো মাথায় করে নিয়ে যেতে পারি? আনন্দময়ী হাসিয়া গোলাপ ফুল দুইটি বিনয়ের হাতে দিলেন এবং মনে মনে ভাবিলেন, এ গোলাপ দুইটি যে কেবল সৌন্দর্যের জন্যই আদর পাইতেছে তাহা নহে, নিশ্চয়ই উদ্ভিদ তত্ত্বের অতীত আরো গভীর অনেক কোন তত্ত্ব ইহার মধ্যে আছে। বিকালবেলায় বিনয় চলিয়া গেলে তিনি কতই ভাবিতে লাগিলেন। ভগবানকে ডাকিয়া বারবার প্রার্থনা করিলেন গোরাকে যেন অসুখী হইতে না হয় এবং বিনয়ের সঙ্গে তাহার বিচ্ছেদের যেন কোনো কারণ না ঘটে। 22। গোলাপ ফুলের একটু ইতিহাস আছে। কাল রাত্রে গোরা তো পরেশবাবুর বাড়ি হইতে চলিয়া আসিল, কিন্তু ম্যাজিস্ট্রেটের বাড়িতে সেই অভিনয়ে যোগ দেওয়ার প্রস্তাব লইয়া বিনয়কে বিস্তর কষ্ট পাইতে হইয়াছিল। এই অভিনয় ললিতার যে কোনো উৎসাহ ছিল তাহা নহে, সে বরঞ্চ এসব ব্যাপার ভালোই বাসিত না, কিন্তু কোনো মতে বিনয়কে এই অভিনয়ে জড়িত করিবার জন্য তাহার মনের মধ্যে যেন একটা জেদ চাপিয়া গিয়াছিল। যে সমস্ত কাজ গোরার মতবিরুদ্ধ, বিনয়কে দিয়া তাহা সাধন করাইবার জন্য তাহার একটা রোগ জন্মিয়াছিল। বিনয় যে গোরার অনুবর্তী, ইহা ললিতার কাছে কেন এত অসহ্য হইয়াছিল তাহা সে নিজেই বুঝিতে পারিতেছিল না। যেমন করিয়াই হোক সমস্ত বন্ধন কাটাইয়া বিনয়কে স্বাধীন করিয়া দিতে পারিলে সে যেন বাঁচে, এমনি হইয়া উঠিয়াছে। ললিতা তাহার বেণী দুলাইয়া মাথা নাড়িয়া কহিল, কেন মশায়, অভিনয় দোষটা কি? বিনয় কহিল, অভিনয় দোষ না থাকতে পারে, কিন্তু ওই ম্যাজিস্ট্রেটের বাড়িতে অভিনয় করতে যাওয়া আমার মনে ভালো লাগছে না। ললিতা, আপনি নিজের মনের কথা বলছেন না আর কারো? বিনয়, অন্যের মনের কথা বলবার ভার আমার উপরে নেই, বলাও শক্ত। আপনি হয়তো বিশ্বাস করেন না, আমি নিজের মনের কথাটাই বলে থাকি, কখনো নিজের জবানিতে, কখনো বা অন্যের জবানিতে। ললিতা এ কথার কোনো জবাব না দিয়া একটুখানি মুচকিয়া হাসিল মাত্র। একটু পরে কহিল, আপনার বন্ধু গৌরবাবু বোধহয় মনে করেন ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণ অগ্রাহ্য করলেই খুব একটা বিরক্ত হয়, ওতেই ইংরেজের সঙ্গে লড়াই করবার ফল হয়। বিনয় উত্তেজিত হইয়া উঠিয়া কহিল, আমার বন্ধু হয়তো না মনে করতে পারেন, কিন্তু আমি মনে করি। লড়াই নয়তো কি? যে লোক আমাকে গ্রাহ্যই করে না, মনে করে আমাকে কোড়ে আঙুল তুলে ইশারায় ডাক দিলেই আমি কৃতার্থ হয়ে যাব, তার সেই উপেক্ষার সঙ্গে উপেক্ষা দিয়েই যদি লড়াই না করি, তাহলে আত্মসম্মানকে বাঁচাবো কি করে? ললিতা নিজে অভিমানী স্বভাবের লোক, বিনয়ের মুখের এই অভিমান বাক্য তাহার ভালোই লাগিল, কিন্তু সেই জন্যই তাহার নিজের পক্ষের যুক্তিকে দুর্বল অনুভব করিয়াই ললিতা অকারণ বিদ্রুপের খোঁচায় বিনয়কে কথায় কথায় আহত করিতে লাগিল। শেষকালে বিনয় কহিল, আচ্ছা দেখুন, আপনি তর্ক করছেন কেন? আপনি বলুন না কেন আমার ইচ্ছা আপনি অভিনয় যোগ দেন, তাহলে আমি আপনার অনুরোধ রক্ষার খাতিরেই নিজের মতটাকে বিসর্জন দিয়ে একটা সুখ পাই। ললিতা কহিল, বাহ, তা আমি কেন বলবো? সত্যি যদি আপনার কোনো মত থাকে, তাহলে সেটা আমার অনুরোধে কেন ত্যাগ করতে যাবেন? কিন্তু সেটা সত্যি হওয়া চাই। বিনয় কহিল, আচ্ছা, সেই কথাই ভালো, আমার সত্যিকারের কোনো মত নেই, আপনার অনুরোধে নাই হলো, আপনার তর্কেই পরাস্ত হয়ে আমি অভিনয় যোগ দিতে রাজি হলুম। এমন সময় বরদা সুন্দরী ঘরে প্রবেশ করিবা মাত্রই বিনয় উঠিয়া গিয়া তাহাকে ধরিল। অভিনয়ের জন্য প্রস্তুত হতে হলে আমাকে কি করতে হবে বলে দেবেন। বরদা সুন্দরী সগর্বে কহিলেন, সেজন্য আপনাকে কিছুই ভাবতে হবে না, আমরা আপনাকে ঠিক তৈরি করে নিতে পারবো, কেবল অভ্যাসের জন্য রোজ আপনাকে নিয়মিত আসতে হবে। বিনয় কহিল, আচ্ছা, আজ তবে আসি। বরদা সুন্দরী কহিলেন, সে কি কথা, আপনাকে খেয়ে যেতে হচ্ছে? বিনয় কহিল, আজ নাই বা খেলুম। বরদা সুন্দরী কহিলেন, না না, সে হবে না। বিনয় খাইল, কিন্তু অন্য দিনের মতো তাহার স্বাভাবিক প্রফুল্লতা ছিল না। আজ সুচরিতাও কেমন অন্যমনস্ক হইয়া চুপ করিয়াছিল। যখন ললিতার সঙ্গে বিনয়ের লড়াই চলিতেছিল, তখন সে বারান্দায় পায়চারি করিয়া বেড়াইতেছিল। আজ রাত্রে কথাবার্তা আর জমিল না। বিদায়ের সময় বিনয় ললিতার গম্ভীর মুখ লক্ষ্য করিয়া কহিল, আমি হার মানলুম, তবু আপনাকে খুশি করতে পারলুম না। ললিতা কোনো জবাব না দিয়া চলিয়া গেল। ললিতা সহজে কাঁদিতে জানে না, কিন্তু আজ তাহার চোখ দিয়া জল যেন ফাটিয়া বাহির হইতে চাহিল।
কি হইয়াছে? কেন সে বিনয়বাবুকে বারবার এমন করিয়া খোঁচা দিতেছে এবং নিজে ব্যথা পাইতেছে? বিনয় যতক্ষণ অভিনয় যোগ দিতে নারাজ ছিল, ললিতার জেদও ততক্ষণ কেবলই চড়িয়া উঠিতেছিল। কিন্তু যখনই সে রাজি হইল, তখনই তাহার সমস্ত উৎসাহ চলিয়া গেল। যোগ না দিবার পক্ষে যতগুলি তর্ক, সমস্ত তাহার মনে প্রবল হইয়া উঠিল। তখন তাহার মন পীড়িত হইয়া বলিতে লাগিল, কেবল আমার অনুরোধ রাখিবার জন্য বিনয়বাবুর এমন করে রাজি হওয়া উচিত হয় নাই। অনুরোধ? কেন অনুরোধ রাখিবেন? তিনি মনে করেন অনুরোধ রাখিয়া তিনি আমার সঙ্গে ভদ্রতা করিতেছেন। তাহার এই ভদ্রতাটুকু পাইবার জন্য আমার যেন অত্যন্ত মাথা ব্যথা। কিন্তু এখন অমন করিয়া স্পর্ধা করিলে চলিবে কেন? সত্যই যে সে বিনয়কে অভিনয়ের দলে টানিবার জন্য ক্রমাগত নির্বন্ধ প্রকাশ করিয়াছে। বিনয় ভদ্রতার দায় তাহার এত জেদের অনুরোধ রাখিয়াছে বলিয়া রাগ করিলেই বা চলিবে কেন? এই ঘটনায় ললিতার নিজের উপরে এমনই তীব্র ঘৃণা ও লজ্জা উপস্থিত হইল যে স্বভাবত এতটা হইবার কোনো কারণ ছিল না। অন্যদিন হইলে তাহার মনের চাঞ্চল্যের সময় সে সুচরিতার কাছে যাইত, আজ গেল না, এবং কেন যে তাহার বুকটাকে ঠেলিয়া তুলিয়া তাহার চোখ দিয়া এমন করিয়া জল বাহির হইতে লাগিল, তাহা সে নিজেই ভালো করিয়া বুঝিতে পারিল না। পরদিন সকালে সুধীর লাবণ্যকে একটি তোড়া আনিয়া দিয়াছিল। সেই তোড়ায় একটি বোঁটায় 2টি বিকচনমুখ বসরা গোলাপ ছিল। ললিতা সেটি তোড়া হইতে খুলিয়া লইল। লাবণ্য কহিল, ও কি করছিস? ললিতা কহিল, তোড়ায় অনেকগুলো বাজে ফুল লতা পাতার মধ্যে ভালো ফুলকে বাঁধা দেখলে আমার কষ্ট হয়। ওরকম দড়ি দিয়ে সব জিনিসকে এক শ্রেণীতে জোর করে বাঁধা বর্বরতা। এই বলিয়া সমস্ত ফুলকে বন্ধন মুক্ত করিয়া ললিতা সেগুলিকে ঘরের এদিকে ওদিকে পৃথক করিয়া সাজাইল, কেবল গোলাপ দুটিকে হাতে করিয়া লইয়া গেল। সতীশ ছুটিয়া আসিয়া কহিল, দিদি, ফুল কোথায় পেলে? ললিতা তাহার উত্তর না দিয়া কহিল, আজ তোর বন্ধুর বাড়িতে যাবি নে? বিনয়ের কথা এতক্ষণ সতীশের মনে ছিল না, কিন্তু তাহার উল্লেখ মাত্রই লাফাইয়া উঠিয়া সে কহিল, হ্যাঁ, যাব বলিয়া তখনই যাইবার জন্য অস্থির হইয়া উঠিল। ললিতা তাহাকে ধরিয়া জিজ্ঞাসা করিল, সেখানে গিয়ে কি করিস? সতীশ সংক্ষেপে কহিল, গল্প করি। ললিতা কহিল, তা তিনি তোকে এত ছবি দেন, তুই তাকে কিছু দিস নে কেন? বিনয় ইংরেজি কাগজ প্রভৃতি হইতে সতীশের জন্য নানা প্রকার ছবি কাটিয়া রাখিত। একটা খাতা করিয়া সতীশ এই ছবিগুলি তাহাতে গঁদ দিয়া আঁটিতে আরম্ভ করিয়াছিল। এইরূপে খাতা পুড়াইবার জন্য তাহার নেশা এতই চড়িয়া গিয়াছে যে ভালো বই দেখিলেও তাহা হইতে ছবি কাটিয়া লইবার জন্য তাহার মন ছটফট করিত। এই লোলুপতার অপরাধে তাহার দিদিদের কাছে তাহাকে বিস্তর তাড়না সহ্য করিতে হইয়াছে। সংসারে প্রতিদান বলিয়া যে একটা দায় আছে, সে কথাটা হঠাৎ আজ সতীশের সম্মুখে উপস্থিত হওয়াতে সে বিশেষ চিন্তিত হইয়া উঠিল। ভাঙা টিনের বাক্সটির মধ্যে তাহার নিজের বিষয় সম্পত্তি যাহা কিছু সঞ্চিত হইয়াছে, তাহার কোনোটারই আসক্তি বন্ধন ছেদন করা তাহার পক্ষে সম্ভব নয়। সতীশের উদ্বিগ্ন মুখ দেখিয়া ললিতা হাসিয়া তাহার গাল টিপিয়া দিয়া কহিল, থাক থাক, তোকে আর অত ভাবতে হবে না। আচ্ছা, এই গোলাপ ফুল দুটো তাকে দিস। এত সহজে সমস্যার মীমাংসা হইল দেখিয়া সে উৎফুল্ল হইয়া উঠিল, এবং ফুল দুটি লইয়া তখনই সে তাহার বন্ধু ঋণ শোধ করিবার জন্য চলিল। রাস্তায় বিনয়ের সঙ্গে তাহার দেখা হইল। বিনয় বাবু, বিনয় বাবু করিয়া দূর হইতে তাহাকে ডাক দিয়া সতীশ তাহার কাছে আসিয়া উপস্থিত হইল এবং জামার মধ্যে ফুল লুকাইয়া কহিল, আপনার জন্য কি এনেছি বলুন দেখি। বিনয়কে হার মানাইয়া গোলাপ ফুল দুইটি বাহির করিল। বিনয় কহিল, বাহ, কি চমৎকার! কিন্তু সতীশ বাবু, এটি তো তোমার নিজের জিনিস নয়, চোরাই মাল নিয়ে শেষকালে পুলিশের হাতে পড়বো না তো? এই ফুল দুটিকে ঠিক নিজের জিনিস বলা যায় কিনা সে সম্বন্ধে সতীশের হঠাৎ ধোঁকা লাগিল। সে একটু ভাবিয়া কহিল, না না, বাহ, ললিতা দিদি আমাকে দিলেন যে আপনাকে দিতে। এই কথাটার এইখানেই নিষ্পত্তি হইল, এবং বিকালে তাহাদের বাড়ি যাইবে বলিয়া আশ্বাস দিয়া বিনয় সতীশকে বিদায় দিল। কাল রাত্রে ললিতার কথার খোঁচা লইয়া বিনয় তাহার বেদনা ভুলিতে পারিতেছিল না। বিনয়ের সঙ্গে কাহারই প্রায় বিরোধ হয় না, সেই জন্য এই প্রকার তীব্র আঘাত সে কাহারও কাছে প্রত্যাশাই করে না। ইতিপূর্বে ললিতাকে বিনয় সুচরিতার পশ্চাৎবর্তিনী করিয়াই দেখিয়াছিল,
কিন্তু অঙ্কুশাহত হাতি যেমন তাহার মাহুতকে ভুলিবার সময় পায় না, কিছুদিন হইতে ললিতা সম্বন্ধে বিনয়ের সেই দশা হইয়াছিল। কি করিয়া ললিতাকে একটুখানি প্রসন্ন করিবে এবং শান্তি পাইবে, বিনয়ের এই চিন্তাই প্রধান হইয়া উঠিয়াছিল। সন্ধ্যার সময় বাসায় আসিয়া ললিতার তীব্র হাস্যদিগ্ধ জ্বালাময় কথাগুলি একটার পর একটা কেবলই তাহার মনে বাজিয়া উঠিত এবং তাহার নিদ্রা দূর করিয়া রাখিত। আমি গোরার ছায়ার মতো, আমার নিজের কোনো পদার্থ নাই, ললিতা এই বলিয়া অবজ্ঞা করেন, কিন্তু কথাটা সম্পূর্ণ অসত্য। ইহার বিরুদ্ধে নানা প্রকার যুক্তি সে মনের মধ্যে জড়ো করিয়া তুলিত, কিন্তু এ সমস্ত যুক্তি তাহার কোনো কাজে লাগিত না, কারণ ললিতা তো স্পষ্ট করিয়া এই অভিযোগ তাহার বিরুদ্ধে আনে নাই, এ কথা লইয়া তর্ক করিবার অবকাশই তাহাকে দেয় নাই। বিনয়ের জবাব দিবার এত কথা ছিল, তবু সেগুলো ব্যবহার করিতে না পারিয়া তাহার মনে ক্ষোভ আরো বাড়িয়া উঠিতে লাগিল। অবশেষে কাল রাত্রে হারিয়াও যখন ললিতার মুখ সে প্রসন্ন দেখিল না, তখন বাড়িতে আসিয়া সে নিতান্ত অস্থির হইয়া পড়িল। মনে মনে ভাবিতে লাগিল, সত্যই কি আমি এতই অবজ্ঞার পাত্র? এই জন্যই সতীশের কাছে যখন সে শুনিল যে ললিতাই তাহাকে গোলাপ ফুল দুটি সতীশের হাত দিয়া পাঠাইয়া দিয়াছে, তখন সে একটা অত্যন্ত উল্লাস বোধ করিল। সে ভাবিল, অভিনয়ে যোগ দিতে রাজি হওয়াতেই সন্ধির নিদর্শন স্বরূপ ললিতা তাহাকে খুশি হইয়া এই গোলাপ দুটি দিয়াছে। প্রথমে মনে করিল ফুল দুটি বাড়িতে রাখিয়া আসি, তাহার পরে ভাবিল, না, এই শান্তির ফুল মায়ের পায়ে দিয়া ইহাকে পবিত্র করিয়া আনি। সেদিন বিকালে বিনয় যখন পরেশবাবুর বাড়িতে গেল, তখন সতীশ ললিতার কাছে তাহার স্কুলের পড়া বলিয়া লইতেছে। বিনয় ললিতাকে কহিল, যুদ্ধেরই রং লাল, অতএব সন্ধির ফুল সাদা হওয়া উচিত ছিল। ললিতা কথাটা বুঝিতে না পারিয়া বিনয়ের মুখের দিকে চাহিল। বিনয় তখন একটি গুচ্ছ শ্বেত করবী চাদরের মধ্যে হইতে বাহির করিয়া ললিতার সম্মুখে ধরিয়া কহিল, আপনার ফুল দুটি যতই সুন্দর হোক, তবে তাতে ক্রোধের রংটুকু আছে। আমার এ ফুল সৌন্দর্যে তার কাছে দাঁড়াতে পারে না, কিন্তু শান্তির শুভ্র রঙের নম্রতা স্বীকার করে আপনার কাছে হাজির হয়েছে। ললিতা কর্ণমূল রাঙা করিয়া কহিল, আমার ফুল আপনি কাকে বলছেন? বিনয় কিছু অপ্রতিভ হইয়া কহিল, ও তবে তো ভুল বুঝেছি, সতীশবাবু, কার ফুল কাকে দিলে? সতীশ উচ্চ ঈশ্বরে বলিয়া উঠিল, বা, ললিতা দিদি যে দিতে বললে। বিনয়, কাকে দিতে বললেন? সতীশ, আপনাকে। ললিতা রক্তবর্ণ হইয়া উঠিয়া সতীশের পিঠে এক চাপড় মারিয়া কহিল, তোর মতো বোকা তো আমি দেখিনি। বিনয়বাবুর ছবির বদলে তুই তাকে ফুল দিতে চাইলি না? সতীশ হতবুদ্ধি হইয়া কহিল, তাই তো, কিন্তু তুমি আমাকে দিতে বললে না। সতীশের সঙ্গে তকরার করিতে গিয়া ললিতা আরো বেশি করিয়া জালে জড়াইয়া পড়িল। বিনয় স্পষ্ট বুঝিল ফুল দুটি ললিতাই দিয়াছে, কিন্তু বেনামিতেই কাজ করা তাহার অভিপ্রায় ছিল। বিনয় কহিল, আচ্ছা, আপনার ফুলের দাবি আমি ছেড়েই দিচ্ছি, কিন্তু তাই বলে আমার এই ফুলের মধ্যে ভুল কিছুই নেই। আমাদের বিবাদ নিষ্পত্তির শুভ উপলক্ষে এই ফুল দুইটি। ললিতা মাথা নাড়িয়া কহিল, আমাদের বিবাদই বা কি, আর তার নিষ্পত্তিই বা কিসের? বিনয় কহিল, একেবারে আগাগোড়া সমস্তই মায়া। বিবাদও ভুল, ফুলও তাই, নিষ্পত্তিও মিথ্যা। শুধু শুক্তিতে রজতভ্রম নয়, শুক্তিটা শুদ্ধই ভ্রম। ওই যে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে অভিনয়ের একটা কথা হচ্ছিল, সেটা। ললিতা কহিল, সেটা ভ্রম নয়, কিন্তু তা নিয়ে ঝগড়া কিসের? আপনি কেন মনে করছেন আপনাকে এইটাতে রাজি করাবার জন্য আমি মস্ত একটা লড়াই বাঁধিয়ে দিয়েছি? আপনি সম্মত হওয়াতেই আমি কৃতার্থ হয়েছি। আপনার কাছে অভিনয় করাটা যদি অন্যায় বোধ হয়, কারো কথা শুনে কেনই বা তাতে রাজি হবেন? এই বলিয়া ললিতা ঘর হইতে বাহির হইয়া গেল। সমস্তই উল্টা ব্যাপার হইল। আজ ললিতা ঠিক করিয়া রাখিয়াছিল যে সে বিনয়ের কাছে নিজের হার স্বীকার করিবে এবং যাহাতে অভিনয় বিনয় যোগ না দেয় তাহাকে সেই অনুরোধ করিবে। কিন্তু এমন করিয়া কথাটা উঠিল এবং এমন ভাবে তাহার পরিণতি হইল যে ফল ঠিক উল্টা দাঁড়াইল। বিনয় মনে করিল, সে যে অভিনয় সম্বন্ধে এতদিন বিরুদ্ধতা প্রকাশ করিয়াছিল, তাহারই প্রতিঘাতের উত্তেজনা এখনো ললিতার মনে রহিয়া গেছে। বিনয় যে কেবল বাহিরে হার মানিয়াছে, কিন্তু মনের মধ্যে তাহার বিরোধ রহিয়াছে, এই জন্য ললিতার ক্ষোভ দূর হইতেছে না। ললিতা এই ব্যাপারটাতে যে এতটা আঘাত পাইয়াছে,
ইহাতে বিনয় ব্যথিত হইয়া উঠিল। সে মনে মনে স্থির করিল এই কথাটা লইয়া সে আর কোনো আলোচনা উপহাস ছলেও করিবে না, এবং এমন নিষ্ঠা ও নৈপুণ্যের সঙ্গে এই কাজটাকে সম্পন্ন করিয়া তুলিবে যে কেহ তাহার প্রতি ঔদাসীন্যের অপরাধ আরোপ করিতে পারিবে না। সুচরিতা আজ প্রাতঃকাল হইতে নিজের শোবার ঘরে নিভৃতে বসিয়া খ্রিস্টের অনুকরণ নামক একটি ইংরেজি ধর্মগ্রন্থ পড়িবার চেষ্টা করিতেছে। আজ সে তাহার অন্যান্য নিয়মিত কর্মে যোগ দেয় নাই। মাঝে মাঝে গ্রন্থ হইতে মন ভ্রষ্ট হইয়া পড়াতে বইয়ের লেখাগুলি তাহার কাছে ছায়া হইয়া পড়িতেছিল, আবার পরক্ষণেই নিজের উপর রাগ করিয়া বিশেষ বেগের সহিত চিত্তকে গ্রন্থের মধ্যে আবদ্ধ করিতেছিল, কোনো মতেই হার মানিতে চাহিতেছিল না। এমন সময় দূর হইতে কণ্ঠস্বর শুনিয়া মনে হইল বিনয়বাবু আসিয়াছেন। তখনই চমকিয়া উঠিয়া বই রাখিয়া বাহিরের ঘরে যাইবার জন্য মন ব্যস্ত হইয়া উঠিল। নিজের এই ব্যস্ততাতে নিজের উপর ক্রুদ্ধ হইয়া সুচরিতা আবার চৌকির উপর বসিয়া বই লইয়া পড়িল। পাছে শব্দ কানে যায় বলিয়া দুই কান চাপিয়া পড়িবার চেষ্টা করিতে লাগিল। এমন সময় ললিতা তাহার ঘরে আসিল। সুচরিতা তাহার মুখের দিকে চাহিয়া কহিল, তোর কি হয়েছে বলতো? ললিতা তীব্রভাবে ঘাড় নাড়িয়া কহিল, কিছু না। সুচরিতা জিজ্ঞাসা করিল, কোথায় ছিলি? ললিতা কহিল, বিনয়বাবু এসেছেন, তিনি বোধহয় তোমার সঙ্গে গল্প করতে চান। বিনয়বাবুর সঙ্গে আর কেহ আসিয়াছে কিনা এ প্রশ্ন সুচরিতা আজ উচ্চারণ করিতেও পারিল না। যদি আর কেহ আসিত তবে নিশ্চয়ই ললিতা তাহার উল্লেখ করিত, কিন্তু তবু মন নিঃসংশয় হইতে পারিল না। আর সে নিজেকে দমনের চেষ্টা না করিয়া গৃহাগত অতিথির প্রতি কর্তব্যের উপলক্ষে বাহিরের ঘরের দিকে চলিল। ললিতাকে জিজ্ঞাসা করিল, তুই যাবি না? ললিতা একটু অধৈর্যের স্বরে কহিল, তুমি যাও না, আমি পরে যাচ্ছি। সুচরিতা বাহিরের ঘরে প্রবেশ করিয়া দেখিল বিনয় সতীশের সঙ্গে গল্প করিতেছে। সুচরিতা কহিল, বাবা বেরিয়ে গেছেন, এখনই আসবেন। মা আপনাদের সেই অভিনয়ের কবিতা মুখস্থ করবার জন্য লাবণ্য ও লীলাকে নিয়ে মাস্টার মশাইয়ের বাড়িতে গেছেন। ললিতা কোনো মতেই গেল না। তিনি বলে গেছেন আপনি এলে আপনাকে বসিয়ে রাখতে, আপনার আজ পরীক্ষা হবে। বিনয় জিজ্ঞাসা করিল, আপনি এর মধ্যে নেই? সুচরিতা কহিল, সবাই অভিনেতা হলে জগতে দর্শক হবে কে? বরদা সুন্দরী সুচরিতাকে এ সকল ব্যাপারে যথাসম্ভব বাদ দিয়া চলিতেন, তাই তাহার গুণপনা দেখাইবার জন্য এবারেও ডাক পড়ে নাই। অন্যদিন এই দুই ব্যক্তি একত্র হইলে কথার অভাব হইত না। আজ উভয় পক্ষেই এমন বিঘ্ন ঘটিয়াছে যে কোনো মতেই কথা জমিতে চাহিল না। সুচরিতা গোরার প্রসঙ্গ তুলিবে না পণ করিয়া আসিয়াছিল। বিনয়ও পূর্বের মতো সহজে গোরার কথা তুলিতে পারে না। তাহাকে ললিতা এবং হয়তো এ বাড়ির সকলেই গোরার একটি ক্ষুদ্র উপগ্রহ বলিয়া মনে করে। ইহাই কল্পনা করিয়া গোরার কথা তুলিতে সে বাধা পায়। অনেকদিন এমন হইয়াছে বিনয় আগে আসিয়াছে, গোরা তাহার পরে আসিয়াছে। আজও সেইরূপ ঘটিতে পারে ইহাই মনে করিয়া সুচরিতা যেন এক প্রকার সচকিত অবস্থায় পড়িল। গোরা পাছে আসিয়া পড়ে এই তাহার একটা ভয় ছিল, এবং পাছে না আসে এই আশঙ্কাও তাহাকে বেদনা দিতেছিল। বিনয়ের সঙ্গে ছাড়া ছাড়া ভাবে দুই চারটে কথা হওয়ার পর সুচরিতা আর কোনো উপায় না দেখিয়া সতীশের ছবির খাতাখানা লইয়া সতীশের সঙ্গে সেই সম্বন্ধে আলোচনা করিতে লাগিল। মাঝে মাঝে ছবি সাজাইবার ত্রুটি ধরিয়া নিন্দা করিয়া সতীশকে লাগাইয়া তুলিল। সতীশ অত্যন্ত উত্তেজিত হইয়া উচ্চৈস্বরে বাদানুবাদ করিতে লাগিল, আর বিনয় টেবিলের উপর তাহার প্রত্যাখ্যাত করবিগুচ্ছের প্রতি দৃষ্টিপাত করিয়া লজ্জায় ও ক্ষোভে মনে মনে চিন্তা করিতে লাগিল যে অন্তত ভদ্রতার খাতিরেও আমার এই ফুল কয়টা ললিতার নেওয়া উচিত ছিল। হঠাৎ একটা পায়ের শব্দে চমকিয়া সুচরিতা পিছনে ফিরিয়া চাহিয়া দেখিল হারানবাবু ঘরে প্রবেশ করিতেছেন। তাহার চমকটা অত্যন্ত সুগোচর হওয়াতে সুচরিতার মুখ লাল হইয়া উঠিল। হারানবাবু একটা চৌকিতে বসিয়া কহিলেন, কই, আপনাদের গৌরবাবু আসেননি? বিনয় হারানবাবুর এরূপ অনাবশ্যক প্রশ্নে বিরক্ত হইয়া কহিল, কেন, তাকে কোনো প্রয়োজন আছে? হারান কহিলেন, আপনি আছেন অথচ তিনি নেই, এ তো প্রায় দেখা যায় না, তাই জিজ্ঞেস করছি। বিনয়ের মনে বড় রাগ হইল, পাছে তাহা প্রকাশ পায় এই জন্য সংক্ষেপে কহিল, তিনি কলকাতায় নেই। হারান,
প্রচারে গেছেন বুঝি? বিনয়ের রাগ বাড়িয়া উঠিল, কোনো জবাব করিল না। সুচরিতাও কোনো কথা না বলিয়া উঠিয়া চলিয়া গেল। হারানবাবু দ্রুতপদে সুচরিতার অনুবর্তন করিলেন, কিন্তু তাহাকে ধরিয়া উঠিতে পারিলেন না। হারানবাবু দূর হইতেই কহিলেন, সুচরিতা, একটা কথা আছে। সুচরিতা কহিল, আজ আমি ভালো নেই। বলিতে বলিতেই তাহার শয়নগৃহে কপাট পড়িল। এমন সময় বরদা সুন্দরী আসিয়া অভিনয়ের পালা দিবার জন্য যখন বিনয়কে আরেকটা ঘরে ডাকিয়া লইয়া গেলেন, তাহার অনতিকাল পরেই আকস্মাৎ ফুলগুলিকে আর সেই টেবিলের উপর দেখা যায় নাই। সে রাত্রে ললিতাও বরদা সুন্দরীর অভিনয়ের আখড়ায় দেখা দিল না, এবং সুচরিতা খ্রিস্টের অনুকরণ বইখানি কোলের উপর মুড়িয়া ঘরের বাতিটাকে এক কোণে আড়াল করিয়া দিয়া অনেক রাত পর্যন্ত দ্বারের বহির্বর্তী অন্ধকার রাত্রির দিকে চাহিয়া বসিয়া রহিল। তাহার সম্মুখে যেন একটা কোন অপরিচিত অপূর্ব দেশ মরীচিকার মতো দেখা দিয়াছিল। জীবনের এতদিনকার সমস্ত জানাশোনার সঙ্গে সেই দেশের একটা কোথায় একান্ত বিচ্ছেদ আছে, সেই জন্য সেখানকার বাতায়নে যে আলোগুলি জ্বলিতেছে তাহা তিমির নিশিথিনীর নক্ষত্রমালার মতো একটা সুদূরতার রহস্যে মনকে ভীত করিতেছে। অথচ মনে হইতেছে জীবন আমার তুচ্ছ, এতদিন যাহা নিশ্চয় বলিয়া জানিয়াছি তাহার সংশয়ে আকীর্ণ, এবং প্রত্যহ যাহা করিয়া আসিতেছি তাহা অর্থহীন। এইখানেই হয়তো জ্ঞান সম্পূর্ণ হইবে, কর্ম মহৎ হইয়া উঠিবে, এবং জীবনের সার্থকতা লাভ করিতে পারিব। ওই অপূর্ব অপরিচিত ভয়ঙ্কর দেশের অজ্ঞাত সিংহদ্বারের সম্মুখে কে আমাকে দাঁড় করাইয়া দিল? কেন আমার হৃদয় এমন করিয়া কাঁপিতেছে? কেন আমার পা অগ্রসর হইতে গিয়া এমন করিয়া স্তব্ধ হইয়া আছে?